যে ভূতকে কি শুধু রাতের বেলাতেই দেখা যায়, ব্যাপারটা তা নয়। ভূত এভরি টাইম থাকে, বা স্পিরিট প্রেতাত্মা এভরি টাইম থাকে, ঠিক আছে, কিন্তু রাতের বেলায় ওদের পাওয়ারটা বেশি হয়। তার কারণ যদি তুমি ওয়েস্টার্ন পুরাণে যাও, পশ্চিম পুরাণে যাও, যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল দুপুর 3টের সময়। দ্যাট ইজ দ্য হোলিয়েস্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড। সব থেকে পবিত্র সময় হচ্ছে দুপুর 3টে। আচ্ছা, ডেভিল চুজ করেছিল ঠিক তার উল্টোটা, বুঝতে পারলে? না আরেকবার বন্ধ করতে। যীশু খ্রিস্টকে দুপুর 3টের সময় ক্রুশবিদ্ধ করা হয়। ওটা হচ্ছে আমাদের পৃথিবীতে সব থেকে পবিত্র সময়। এই টাইমটাতে যত, ঠিক আছে, সুপার ন্যাচারাল মানে প্রতিকারের কাজ করা হয় এই দুপুর 3টের সময় করা হয়। আচ্ছা, ঠিক আছে, তার এই টাইমটাতে সুপার ন্যাচারাল পাওয়ার খুব কম থাকে, কারণ এটা সব থেকে পবিত্র সময়। আর ডেভিল চুজ করেছিল এর ঠিক উল্টোটা, মানে রাত্রি 3টে। ঠিক আছে, রাত্রি 3টে থেকে 4টের টাইমে তুমি যত বড় তান্ত্রিক হয়ে যাও, যত বড়ই তন্ত্র সাধক হয়ে যাও, তুমি পারবে না ওদের সাথে। আচ্ছা, এরপর আমি যে ইনসিডেন্টটা আসবো, যেই ঘটনাটা আমার যেটা ঘটেছিল, ঠিক আছে, তুমি শুনবে, মানে আমাদেরকে হেল্প করছিল না ওই টাইমটা। ইনফ্যাক্ট বলে দিচ্ছিল যে 4টের আগে আমরা হেল্প করতে পারবো না। আচ্ছা, ভোর 4টের আগে আমরা হেল্প করতে পারবো না এরকম বলে দেওয়া হয়েছিল। ইনফ্যাক্ট তারা হেল্প করতে পারেও নি। আচ্ছা, তারা একটা সমসাময়িক টেম্পোরারি জাস্ট কয়েক ঘন্টার একটা প্রতিকার দিয়েছিল, তারা হেল্প করতে পারেও নি। আমাদেরকে সেই জিনিসটা নিয়ে 3 থেকে 4 মাস ভুগতে হয়েছিল। বলো ঘটনাটা বলছি। এই ঘটনাটা দেখো, আমি না সত্যি কথা বলতে গেলে ভূত প্রেত আমার, হ্যাঁ আমি হয়তো এখনও ওয়াশরুম গেলে রাতের বেলা, যেহেতু আমি নাইট শিফটের চাকরি করি, আমি যদি রাতের বেলায় ওয়াশরুম যাই, আমি ঘরের সব লাইট, বাড়ির সব লাইট জ্বালিয়ে তারপর ওয়াশরুম যাই। ঠিক আছে, কারণ ওয়াশরুম জায়গাটা কিন্তু খুব খারাপ। ঠিক আছে, জায়গাটা খুব ঠান্ডা থাকে, ওয়াশরুম একটা ঠান্ডা জায়গা, আর এরা কিন্তু ওই জায়গাটাতেই বিলং করে। ঠিক আছে, আর যত তুমি আলো জ্বালিয়ে রাখবে, ঠিক আছে, তত পজিটিভিটি বেশি, তোমার অরাটা ভালো হবে। অরাটা ভালো থাকবে যদি তোমার আলো থাকে। দেখবে সবাই লাইটের কথা বলে, ঠিক আছে, তো আলো যত বেশি থাকবে তোমার অরা তত ভালো হবে, যত অন্ধকার কিন্তু তত ওদের অরা ভালো থাকবে। ঠিক আছে, তো এবার আমি একটা কথা বলছি, তো আমি যত না এদের ভয় পাই, আমি পুলিশকে একটু বেশি ভয় পাই, মানে পুলিশ দেখলে আমার একটা না সাফোকেটিং লাগে। ঠিক আছে, তো যাই হোক, 2020 যে বছর লকডাউন প্রথম হলো, কোভিড ফার্স্ট এলো, দুর্গাপুজোর আগের কথা বলছি। তো আমরা না কী করতাম, তখন সবে সবে লকডাউনটা উঠেছে, জুন মাসের 8 তারিখে লকডাউন উঠেছে। তো আমরা অফিস থেকে আসতাম, এসে গাড়ি নিয়ে বন্ধুদের সাথে গাড়ি ফাড়ি নিয়ে একটু ঘুরতে বেরোতাম। ধরো রাতের বেলা মানে ওই ধরো অফিস থেকে ফিরলাম 8টা, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, 10টা সাড়ে 10টা নাগাদ বেরোলাম, 12টা সাড়ে 12টার মধ্যে বাড়ি চলে এলাম। এরকমই একদিন আমরা বেরিয়েছিলাম রাত্রিবেলা, সেদিন বেরোতে 11টা বেজে গেছিলো, 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। কিন্তু আমাদের কথা ছিল যে আমরা উল্টোডাঙা যাবো, উল্টোডাঙা থেকে মানে একটু ঘুরে সল্টলেক ঘুরে চলে আসবে। ঠিক আছে, কিন্তু সেখানে আমাদের একটা বন্ধু পাকামিটা করে অ্যাকচুয়ালি। আচ্ছা, হঠাৎ করে দেখি ওই এয়ারপোর্টের দিকে গাড়িটা ঘুরিয়ে দেয়। তখন আমার ভয়টা কী লাগছিল যে লকডাউনের টাইম, ঠিক আছে, আর তখন প্রচুর রেস্ট্রিকশন। ওই টাইমে যদি পুলিশ ধরে একবার এয়ারপোর্ট সাইডে, তখন কিন্তু ফাইন করবে, একটা বাজে হ্যারাসমেন্ট হবে। আমার ওই প্রবলেমটাই লাগছিল। তো কী হয়েছে, তা আমি বারবার করে বলছিলাম যে যাচ্ছিসটা কোথায়, ঠিক আছে, তোরা এক কাজ কর, তোরা যা, আমাকে নামিয়ে দে। এই যে যেমন বললাম ইনটিউশন পাওয়ার কাজ করছিল, আমারও সেম ইনটিউশন পাওয়ার কাজ করছে যে কিছু একটা এবার খারাপ হতে চলেছে, যে ওরা মিথ্যে কথা বলে নিয়ে যাবে, একটা খারাপ কিছু হতে চলেছে। আর এটা কিন্তু একটা জেনুইন স্টোরি। ঠিক আছে, মানে এই এখন টাটকা তাজা একটা মানে স্মৃতি, যেটা বিগত 3 বছর আগে আমার সাথে ঘটেছে, দুর্গাপুজোর আগে ঘটেছিল, দুর্গাপুজোর দ্বিতীয় রাত্রেবেলায়। ওকে, তো কী হয়েছিল, আমরা যাচ্ছি, তো ওইখানে ছিল মানে গাড়িটা ছিল অমিত বলে আমার একটা বন্ধু, ওর ওয়াইফ ছিল শর্মিষ্ঠা, গাড়িটা চালাচ্ছিল অরিজিৎ বলে একটা বন্ধু, আমি, রজত আর রজতের একটা বন্ধু, আমরা টোটাল 6 জন মতন ছিলাম, 6-7 জন মতন ছিলাম। তো আমাকে বলা হলো আমরা যাচ্ছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আচ্ছা, ঠিক আছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আমরা যাচ্ছি। ভালো কথা, কী করতে যাচ্ছি, ওই দিনের আগে আমি কোনোদিন কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যাইনি, দ্যাট ইজ মাই ফার্স্ট টাইম। ওটা আমার প্রথম যাওয়া ছিল। ওরা আমাকে বললো যে ওরা যাচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। তো আমি না একটু অবাক হলাম, কারণ লাইফে ওটাই আমার প্রথম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে যাওয়া। মানে আমি জানছি যে আমি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে যাচ্ছি, তার আগে আমি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে দুর্গানগর গেছি। ঠিক আছে, আমি পড়তে যেতাম উত্তরপাড়াতে, ঠিক আছে, ওই হাইওয়ের ওপর দিয়েই যেতাম। তো যাই হোক, আমাকে বলা হলো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কী করতে যাবো, আমরা রাতের বেলা একটু ম্যাগি খাবো, চা খাবো, পুজোর আগে তো খোলাই থাকে। আর ন্যাচারালি তুমি বিশ্বাস করবে না,
তারপর আমি যতবার গেছি বেলগড়িয়া এক্সপ্রেস ওয়েতে, আমি ওই টাইমে কিন্তু খোলা পেয়েছি সব দোকানগুলো। আচ্ছা, সেদিন ছিল? সেদিনকে কিন্তু কোনো দোকান খোলা ছিল না। একটা নট এ সিঙ্গেল, মানে একটাও সিঙ্গেল দোকান খোলা ছিল না, আচ্ছা। একটাও দোকান খোলা ছিল না। আমি বলছি ওই পুরো রুটটাতে বাঁ হাতের যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছিলাম, একটা দোকানও খোলা ছিল না, ঠিক আছে। তো গাড়িটা ওরা একটা জায়গায় দাঁড়ানো হয়, আমি পেছনের যে দুটো বন্ধু বললাম, ওই রজত আর একজন, ঠিক আছে, ওর যে বন্ধুটা, ওরা কিন্তু ড্রিঙ্ক করছিল গাড়ি নিয়ে, আচ্ছা। ঠিক আছে, গাড়ির মধ্যে ড্রিঙ্ক করছিল। তো গাড়িটা একটা জায়গায় দাঁড় করানো হয়। এবার দেখো সবাই মিলে একসাথে রয়েছি, সিগারেট আনতে হবে, ঠিক আছে। অরিজিৎ বলে আমাদের যে বন্ধুটা, ঠিক আছে, ব্যাপারটা বলছি, আমরা না ওকে মুসিবত বলি। কেন? বিপদ আমাদের তাড়া করে, তো ও নিজে বিপদকে তাড়া করে। অরিজিৎ বলে বন্ধুটা বললো, তোরা বস, আমি যাচ্ছি সিগারেট আনতে। একটা অচেনা অজানা জায়গায় আমি যাবো কেন একা, রাইট? তার উপর অত রাত, যেখানে তখন কিন্তু অলরেডি 12টা বেজে গেছে, ঠিক আছে। তো ও বললো আমি একা যাচ্ছি। আমি বললাম ঠিক আছে যা। ও যেই বেরিয়ে গেল, রজত আর রজতের যে বন্ধু, ওরা দুজন, আমি হঠাৎ করে নোটিস করলাম যে ওরা গাড়ির ওরা পেছন দিকটা বসে, স্করপিও গাড়ি ছিল, পেছন দিকটা থেকে হট করে বেরিয়ে গেল, বেরিয়ে বাইরেটা গিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়িতে একা বসে আছি, আমি কো ড্রাইভার সিটে বসেছিলাম, আমার পেছনের সিটটাতে অমিত আর শর্মিষ্ঠা, মানে যাদের গাড়ি, ওরা দুজন বসে। হঠাৎ করে শর্মিষ্ঠা বলে উঠল, আমার খুব জোর বাথরুম পেয়েছে, আমার খুব জোর বাথরুম পেয়েছে। আমি বলছি দেখ, ও যত জোরে গাড়ি চালাবে, ঠিক আছে, তাতে হার্ডলি 15টা মিনিট হচ্ছে আমাদের বাড়ি ফিরতে টাইম লাগবে, তুই বাড়িতে গিয়ে করিস, অলরেডি রাত্রি 1:45। এই মুহূর্তে আমার মনে হয় না তুই এখন কোথাও, আমার তো মাথাতে আসছে না যে ওরা কি ভাবছে। আমি ভাবছি পে অ্যান্ড ইউজ টয়লেট বা কোনো রকম পেইং ল্যাট্রিনের কথা বলছে, আমি বলছি এখানে তুই পাবি না। বলছে কেন, জঙ্গল আছে, জঙ্গলে চলে যাও। আমি একটু অবাক হলাম। দেখো একটা কথা বলছি, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন বলবে রাতের বেলা আমি জঙ্গলে যাবো টয়লেট করতে, তার যত জোরেই বাথরুম ওদের মহিলাদের একটা এই হাইজিন এইসবের ব্যাপার থেকে থাকি, ঠিক আছে। একটা ছেলে হতো আলাদা ব্যাপার, তুমি দাঁড়িয়ে যেখানে ইচ্ছে মতো, সে বলছে আমি জঙ্গলে চলে যাবো, ঠিক আছে। আমি বলছি পাগল আছিস? কারণ দেখো একটা কথা বলছি তোমাকে, আমি আজকে একটা কথা অডিয়েন্সকেও বলছি, রাত্রিবেলা 1টা থেকে 3টে অবধি চেষ্টা, মানে রাস্তায় থাকতে পারো, যে কোনো পজিশনে থাকতে পারো, যে কোনো রকম সিচুয়েশনে থাকতে পারো, সবসময় চেষ্টা করবে যাতে কখনো রাস্তায় বাথরুম না করতে হয়। তুমি কোনো টয়লেটে গিয়ে করছো, পে অ্যান্ড ইউজে করছো, রাস্তার ধারে খোলা বাথরুম থাকে সেখানে করছো, তো কখনো খোলা জায়গায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বাথরুম করবে না, ঠিক আছে। ওরা কিন্তু, মানে আমি যাদের কথা বলছি, তারা কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি ঘেন্না পায়, আচ্ছা সব থেকে বেশি ঘেন্না পায়। তুমি যদি কোথাও ভূতের ভয় পাও, আর যদি তুমি নিজের গায়ে ইউরিন ছিটিয়ে নাও, সে তোমায় কোনোদিন ধরতে পারবে না। আজ অব্দি কোনোদিন শুনেছো কোনো মাতালকে ভূতে ধরেছে? ওরা মদের গন্ধ সহ্য করতে পারে না, আর ইউরিনের গন্ধ সহ্য করতে পারে না, ঠিক আছে। কিন্তু যদি বাঁচতেও চাও, তাহলে বলবো রাত্রিবেলা 10টা-11টার পর পারফিউমটা ইউজ না করো। যদি রাস্তায় যাও, প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্ট করে পারফিউমটা, এত বাজে পারফিউম, আতর, মানে যত বেশি সুগন্ধ, যত চড়া গন্ধ, তত বেশি অ্যাট্রাক্ট করবে। তো এবার ঘটনাটা বলি, হঠাৎ করে বলছে বাথরুমে, আমি বহুবার না করেছি, আমি অনেকবার বারণ করেছি, ওরা শোনেনি। ওর যে হাজবেন্ড, সে বলছে ঠিক আছে আমি তো যাচ্ছি ওর সাথে, প্রবলেমটা কি আছে? আমি তখন বললাম ভাই এবার তোদের ব্যাপার, তোর ওয়াইফ, রেসপন্সিবিলিটি তোর, তুই নিয়ে যা। আমি বসে আছি, তুমি বিশ্বাস করবে না, ততক্ষণে রজত আর রজতের ওই বন্ধুটা চলে এসছে। এরা দুজন যে গেছে টয়লেট করতে, প্রায় 10 থেকে 12 মিনিট আসছে না, ওকে। ততক্ষণে অরিজিৎ সিগারেট নিয়ে চলে এসছে, এরা দুজন আসছে না, বাকি সবাই আমরা কিন্তু গাড়িতে। তার মাঝখানে একটা টাইম ছিল, যে টাইমটা আমি একা গাড়িতে বসেছিলাম, কেউ ছিল না গাড়ি নিয়ে, আর তখন আমার ফেটে হাতে চলে এসেছিল লিটারেলি একটা হাইওয়ে, যার দুপাশে জঙ্গল, ঠিক আছে, ভ্যাপারের লাইট জ্বলছে শুধুমাত্র, আর পুরো অন্ধকার, রাত্রি 1:45। কিরকম লাগবে তুমি ভাবো? তোমার একটা, আমি বলছি আমি 8টার সময় যাচ্ছিলাম একটা রাস্তায়, আমি না মানে বাস বোন, মানে দুদিক দিয়ে এরকম বোন করে রয়েছে, বাইক নিয়ে যাচ্ছে একা, চারিদিকে কাউকে দেখছি না, অনেকক্ষণ পর পর একটা ধরো বাইক আসছে, এই যাচ্ছে, আমি ভয়ে ওকে ফোন করেছি, ভাই তুই ফোনে থাক, মানে এত ভয় লাগছিল। হ্যাঁ, এরকম যশোর রোডের রাস্তায় তুমি পাবে এটা? না, যশোর রোড না, আমাদের ওদিকে, আচ্ছা, আমাদের ওদিকে। না, এই যে তুমি এটা বললে দুই সাইড দিয়ে গাছ, মাঝখান থেকে রাস্তা, এই যশোর রোড যে রাস্তাটা বনগাঁর দিকে যাচ্ছে, এটা তুমি পেয়ে যাবে, মানে এরকম পুরো ভিউটা এরকমই থাকে। যাই হোক, তো তারপর কি হলো, তারপর গাড়িতে আমরা সবাই বসে আছি, হঠাৎ করে কিছুক্ষণ পর দেখছো ওরা দুজন হেঁটে 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 আসছে, এসে গাড়িতে বসেছে। এবার ওরা ওই যে সবাই যে গাড়ি থেকে নেমে গেছিলো, আমি ছিলাম তো কো-ড্রাইভার সিটে, আমি কী করেছিলাম, আমি উঠে না মিডলে চলে এসেছিলাম, ঠিক আছে, আমার একটু ভয় লাগছিল, আমি উঠে মিডলে চলে এসেছিলাম। তো আসতে এবার অমিত, শর্মিষ্ঠা, ওরা দুজন মাঝখানে এসে বসেছে,
না ওরা দুজন মাঝখানে বসে, শর্মিষ্ঠা এসে বসে মাঝখানে, অমিত বলবে ঠিক আছে তাহলে আমি গিয়ে কো ড্রাইভার সিটটায় বসছি। এবার যে দুজন পেছনে বসেছিল সে এবার শর্মিষ্ঠা আমার পাশে বসে আছে, মানে আমি এই উইন্ডো সিটটা, শর্মিষ্ঠা এরকম এই উইন্ডো সিটটায়। গাড়িটা একটু যে স্টার্ট নিয়েছে, সাপোজ এখান থেকে অতখানি স্টার্ট নিয়েছে, শর্মিষ্ঠা হঠাৎ করে বললো একটু আমার ঘাড়ের কাজটা দেখতে প্রচণ্ড জ্বালা করছে, প্রচণ্ড জ্বালা করছে। আমার না ডাউট হয়েছে তখন, ও যখনই বলেছে ঘাড়ের কাজটা জ্বালা করছে আমার ডাউট হয়েছে। আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখছি ওর ঘাড় থেকে পিঠ অব্দি এরম 3টা আঁচড়ের দাগ। আচ্ছা, ওটা দেখে না আমার শর্ট হয়ে গেছে। আমি লিটারেলি চিৎকার চেঁচামেচি শুরু করেছি তখন, যে তোদেরকে আমি বারণে পড়েছিলাম যে জঙ্গলে যাস না, এক তো রাত্রি 1:45, তার উপর তোরা এই কাজটা, না না ওরকম ওর মানে ওর বরটা না এক্সট্রা পাকা, বন্ধুদের গ্রুপে হয় না, মানে একটা এক্সট্রা পাকা ছেলে থাকে, মানে তার আগে কী হয়েছে আমি বলছি, মানে বলে না প্রত্যেকটা ঘটনা একটার সাথে একটা মিলে যায়। তো এরকম আমি যেখানে থাকি আমি একটু ভূত ফুতের গল্প বেশিই করে, ওর পর এরকম আমার সামনে কোনোদিন এলে আমি দেখিয়ে দেবো যে এইসব কিছু হয় না, আমি বুঝে নেবো, আমি একাই কাফি, ঠিক আছে, এরকম ধরনের স্টেটমেন্ট দেয়। তো সেদিনকেও আমরা বলছিলাম যে যেদিন সামনে পড়ে যাবি সেদিনকে বুঝতে পারবি। এবার দেখছি ওই পেছে 3খানা আঁচড়ের দাগ, আর খুব সূক্ষ্ম আঁচড়ের দাগ, কিন্তু ডিপ, সরু কিন্তু ডিপ, রক্ত বেরিয়ে গেছে, ঠিক আছে। বলছি এটা কী করে, মানে আমি অলরেডি আমি কানেক্ট করতে শুরু করেছি তখন ব্যাপারটা, যে এরকম কিছু একটা ভুলভাল তো কিছু হয়েছে। কিন্তু এরপরের যে ঘটনাটা সেটা সব থেকে বেশি ভয় লাগবে, মানে আমি তখন বললাম যে গাড়ির কাঁচগুলো তুলে দে, এটা হয়েছিল আমার সব থেকে বড় ভুল, গাড়ির কাঁচগুলো তুলে দে আর তাড়াতাড়ি এখান থেকে গাড়িটা নিয়ে বেরোবো। কারণ আমি ভাবছি হয়তো ওখানেই আছে, ঠিক আছে। গাড়িটা নিয়ে খানিকটা এগিয়েছে, এগোতে এগোতে হঠাৎ করে আমার কেন জানি না মনে হলো একটা ঠান্ডা হাওয়া খেলে গেল গাড়ির ভেতরে, আমার না ভয় লেগে গেছে। আমি তখন অমিতকে বললাম, অমিত তুই চোখকে চলে আয়, আমি সামনের সিটটায় চলে যাচ্ছি, তুই ওর পাশে বস। আমি কি করেছি, সামনের সিটটায় বসে হনুমান চালিসা চালিয়ে দিচ্ছি, গাড়ির সব কটা জানলা বন্ধ, গাড়ির প্রত্যেকটা জানলা বন্ধ, আমি হনুমান চালিসা চালিয়ে দিই। যেই হনুমান চালিসাটা চালিয়েছি, তুমি জানো গাড়িটা হয়তো খুব বেশি হলে 50 মিটার ডিস্টেন্স কভার করেছে, তখন আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ছেড়ে বেরোই। শর্মিষ্ঠা পেছন থেকে নিভৎস জোরে চিৎকার করে উঠেছে, ঠিক আছে। এই কী হয়েছে দেখছি কি ওর হাতের এইখান থেকে এতখানি আঁচড়ের দাগ, এখান থেকে এতখানি আঁচড়ের দাগ। আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, লিটারালি আমি চোখের সামনে দেখছি ঘটনাটা। মানেটা কি, আমরা যদি হনুমান চালিসাটা না চালাতাম ওর সাথে করেই ওর বাড়ি অব্দি যেত, ব্যাপারটা বুঝতে পেরেছ? ওর সাথে ওর বাড়ি অব্দি যেত, যেহেতু গাড়ির কাঁচটা আমরা বন্ধ করে দিয়েছি, ও বেরোতে পারছে না, এবারও ছটপট করছে। এবার আমরা সেটাও বুঝতে পারিনি যে ছটপট করছে, বেরোতে চাইছে, বেরোতে পারছে না বলে আঘাত করছে, ঠিক আছে। হনুমান চালিসা তখনও চলছে, আমি তোমাকে এইমাত্র দেখলাম, দেখে একটা ঘোরালাম, তুমি আবার চিৎকার করলে, আমি ঘুরে দেখছি যে তোমার মুখের এখান থেকে আঁচড় 3খানা। আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে, ঠিক আছে। মানে কি হয়েছে, হনুমান চালিসাটা চলছে, গাড়িটাও চলছে, তখন দেখবে বেলঘরিয়া এক্সপ্রেসে যখন তুমি ছেড়ে বেরোচ্ছ, বাঁ হাতে একটা রাস্তা চলে যায়, যেই রাস্তাটা দিয়ে সোজা বেরোলে ডানলপের মোড় পড়ে, শর্টকাট ওই রাস্তাটা, ঠিক আছে। তো তখন ওই টার্নিংটা আমরা ক্রস করেছি, ঠিক আছে। তখন আমাকে অরিজিৎ বলে বন্ধুটা বললো, ভাই গানটা বন্ধ করে দে, মানে হনুমান চালিসাটা বন্ধ করে। তখনও গাড়ির কাজ খুলিনি, গাড়ির কাজটা লাস্ট অব্দি খোলেনি। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে বড় ভুল, ঠিক আছে। আমাদের মাথা কাজ করেনি, বুঝলেন না। আমরা কি বলছি, আমাদের ভয় লাগে যেহেতু উইন্ডো সিটে বসে আছে, ও যাতে দরজা খুলে না বেরিয়ে যায়। আমি ওর একটা হাত ধরে রেখেছিলাম, ওর হাজব্যান্ডকে বলেছিলাম ওর একটা হাত ধরে রাখ। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমি তোমার একটা কথা, যে আমার হনুমান চালিসা মুখস্থ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র মুখস্থ, ঠিক আছে। আমি ভগবান শ্রীকৃষ্ণের কিছু মন্ত্র মুখস্থ নেই, তখন আমার ওইগুলো ছিল না, ঠিক আছে। ও তো ওই জিনিসটা সহ্য করতে পারছে না, ও হনুমান চালিসা নিতে পারছে না, প্লাস বেরোনোর চেষ্টা করছে, আমরা ওকে বেরোতেও দিচ্ছি না। এবার দেখলাম হনুমান চালিসাটা বন্ধ হতে জিনিসটা থেমে গেল, উৎপাতটা বন্ধ হয়ে গেল। যখন গাড়িটা চলছে, এবার যার সাথে হচ্ছে ঘটনাটা, সে মেয়েটাও তো যথেষ্ট টায়ার্ড হয়ে পড়েছে, ঠিক আছে। এবার এক্সপ্রেস কিছু করছে না, বাট নর্মালি বসে রয়েছে, ওর মতনই বিহেভ করছে। তো যখন এবার না ওকে হাতটা ধরেই না আমার চোখটা লেগে যায়, এবার গাড়ির মধ্যে একটা জিনিস বুঝতে পারছিলাম, যে টেম্পারেচার আপ ডাউন করছে গাড়ির ভেতরে, ঠিক আছে। তখন আমরা ধরে ফেলি যে গাড়ির ভেতরেই কিছু না কিছু একটা রয়েছে, যেটা ফলো করতে করতে আসছে, ঠিক আছে। তো গাড়ির ভেতরেই রয়েছে। তো তখন কি হয়, আমার না চোখটা লেগে যায়, আমি ভয়তে চোখটা বন্ধ করে রাখি, আর যেহেতু এতটা হয়ে গেছে আমার চোখটা লেগে যায়।
হঠাৎ করে অরিজিৎ বলে একটা বন্ধু, যে বন্ধুরা গাড়ি চালাচ্ছে, সে আমাকে পায়ের মধ্যে টোকা মারছে। হ্যাঁ, কী হয়েছে বলছে সামনে দেয়, ও আমাকে বলছে সামনে দেখ। তুই সামনে কী দেখি, বাস ফাসে। বলছে তুই ঘুরে সামনে দেখ। আমি এখন ঘুরেছি, শান্তদীপ তুমি বিশ্বাস করবে না, আমি দেখছি গাড়ির যে ড্যাশবোর্ড, স্করপিওর ড্যাশবোর্ডটা, তার উপরে একজন কেউ বসে আছে। একটা ফিগার আমি ফিগার আউট করতে পেরেছি, মানে একটা অবয়ব, যে একটা ছায়ামূর্তি বসে আছে। এটা কেউ বিশ্বাস করে না, বাট সেদিন সেই জিনিসটা আমি দেখেছিলাম। ইনফ্যাক্ট আমার সাথে অরিজিৎও দেখেছিল, কেউ একটা বসে আছে। ওটা দেখি না, আমি সাথে সাথে মুখ ভুয়ে নিয়েছে। ওটা দেখেই আমি সাথে সাথে মুখ ভুয়ে নিয়েছি, ঠিক আছে। তখন আমি অরিজিৎকে বলছি যে অরিজিৎ বাড়িতে কিন্তু যাওয়া যাবে না, বাড়িতে যাওয়া যাবে না অ্যাট এনি কস্ট, অন্য কোথাও চ। আমি বলতে চাইছি না যে কোথায় চ, অরিজিৎ বুদ্ধিমান ছেলে, এক্সট্রা পাকা ছেলে তো, বুদ্ধিমান ধরে ফেলে, অন্য কোথাও চ, কিন্তু তুই বাড়িতে যাস না। কারণ আমি বুঝে গেছিলাম যে ও এত দূর ফলো করে এসছে, বাড়িও ছাড়বে না, ও বাড়ি অবধি যাবে। আর আমি কি ভাবছি যে ও হয়তো টয়লেট করেছে, হয়তো গলার আওয়াজ করেনি, কিছু করেনি, ও হয়তো টয়লেট করেছে, টয়লেট করে তাই ধরে নিয়েছে। আমি এটা ভাবছি যে ফলো করে এসছে, আমি ভাবছি অন্য কোথাও নিয়েছে। তখন আমরা কি বললাম, কালিন্দির মুখ থেকে আমরা সোজা গাড়িটা ঢুকিয়ে দিলাম। তোমার হচ্ছে দক্ষিণদারি বলে আমাদের এখানে একটা জায়গা রয়েছে উল্টোডাঙ্গার ওইদিকে, যেখানে দুখানা পরপর মসজিদ রয়েছে। অত রাতে তো মন্দির খোলা পাবো না, মসজিদে কাউকে না কাউকে ফেরেও পেতে পারে। তো যখন আমরা যাচ্ছি মসজিদের রাস্তায়, মেয়েটা পেছন থেকে কন্টিনিউয়াসলি বলছে তোরা যাচ্ছিসটা বল। আমি বলছি কোথাও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, আমরা কন্টিনিউয়াসলি না বলেছি। যখন মসজিদের রাস্তাটায় ঢুকে গেছি না, গাড়ির ওপরে ধূপধাপ করে আওয়াজ হচ্ছে, মানে গাড়ির যে রুফের ওপর আওয়াজ হচ্ছে, ঠিক আছে। তখন অরিজিৎ বলে যে বন্ধুটা সাথে সাথে কাঁচটা না নিয়ে মুখটা বাড়িয়ে কাঁচা কাঁচা গালাগাল দিয়েছে। এটাও বলে রাখছি, ওরা কিন্তু কাঁচা গালাগালি সহ্য করতে পারেন, মানে ভাষায় যে গালাগালি ওরা সহ্য করতে পারেন, ঠিক আছে। পালিয়ে যাবে, মানে টেম্পোরারিলি হলেও পালিয়ে যাবে। তো তারপর কি হলো, আমরা গাড়ি থেকে নামলাম, জিনিসটাকে নিয়ে ডান দিকে, মানে রাস্তাটা এরকম, ধরো রাস্তা এদিকে একটা গলি গেছে, একটু এগিয়ে বাঁ দিকে আর একটা গলি গেছে, ডান দিকে গলির ভেতর মসজিদ, আবার বাঁ দিকে একটা বড় মসজিদ আছে, ঠিক আছে। যখন আমরা মসজিদের বাইরেটা গেলাম, মসজিদের বাইরে কন্টিনিউয়াসলি ওখানে নক করে গেছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি, কন্টিনিউয়াসলি কলিং বেল বাজিয়েছি, কন্টিনিউয়াসলি নক করেছি, কেউ আসেনি, কেউ দরজা খোলেনি। মানে ওই মসজিদটার লাগোয়া একটা বাড়িও ছিল, কেউ দরজা খুলছে না। শর্মিষ্ঠা হঠাৎ করে বলছে তুমি জল খাও, আমার প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। আমরা তখনও বুঝতে পারিনি যে ওটা শর্মিষ্ঠা বলছেই না। আচ্ছা, ঠিক আছে, যে জল খাবো। যখন বলেছে জল খাবো, বলছি ঠিক আছে, আমি আর অমিত যাচ্ছি, অরিজিৎ আর রজত এখানে থাকো, ঠিক আছে। ও রজতের আর একটা বন্ধু ছিল, সেই ছেলেটা মুসলিম ছিল, রজতের যে বন্ধুটা ছিল সেই ছেলেটা মুসলিম ছিল। তো এবার আমি বললাম আমি আর অমিত ওর হাজব্যান্ডকে এসেছি, কারণ আমার ওকে কিছু বলার ছিল যে ওখানে কী হয়েছিল, টয়লেট করার সময় ওখানে কী হয়েছিল, যে ওকে আমি যখন রাস্তাতে জিজ্ঞেস করতে বলছে না কিছু হয়নি, ঠিক আছে, নর্মাল গেছে, টয়লেট করে চলে এসছে। চুল কি খোলা ছিল? দিস ইজ দ্য মেন ফল্ট, মানে ম্যাক্সিমাম টাইমে মেয়েরা এই ভুলটা করে চুল খোলা হবে, ঠিক আছে। রাতের বেলা রাত্রি 1টা তুমি চুল খুলে একটা জঙ্গলের মধ্যে বাথরুম করছো, বলে তুমি নিজে ইনভিটেশন দিয়ে তাকে ডেকে এনেছো। আমি তখনও এটাই ভাবছিলাম যে ও ইনভিটেশন দিয়ে ডেকে এনেছে, বাট দ্য থিং ইজ সামথিং ডিফারেন্ট। আচ্ছা, জিনিসটা তখনও ডিফারেন্ট আমাদের কাছে, তখনও ধোঁয়াশা ব্যাপার। যখন জলটা আনতে গেছে, তুমি বিশ্বাস করবে না, গাড়ির ভেতর 3 থেকে 4খানা জলের বোতল ছিল। আমরা প্রত্যেকটা দরজা খুলেছি, জলের বোতল বার করার জন্য, সপ্তাহে জলের বোতল খালি, প্রত্যেকটা একটা জল। কিন্তু ওই জার্নিটার মধ্যে আমরা কেউ গাড়ির ভেতর জল খাইনি, ঠিক আছে। যখন ড্রাইভার সিটের দরজাটা খুললাম না, সিট থেকে জলের বোতলটা মাটিতে পড়লো, গড়িয়ে গিয়ে দাঁড়িয়ে গেল, বুঝতে পারছো? মাটিতে জলের বোতলটা গড়িয়ে দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে। আমরা দরজাটা বন্ধ করে না খেঁচে নিচে দৌড়ে তোমার হচ্ছে ওই মসজিদের সামনে যাই, যেখানে সমাবেশটা রয়েছে, গিয়ে বলছে জল নে, দৌড়ে জল। ও কী করতে চাইছিল, ও না নিজের এক্সিস্টেন্সটা ওদের ফিল করাতে চাইছিল। কিরমভাবে, যখন ও কিন্তু ওই যে বোতলের যে ঘটনাটা ঘটলো সেটাও হয়তো ও জানতো, তার জন্য ও জল খাওয়ার কথা বলেছিল। আর গিয়ে আমরা দেখেছি কিন্তু ওখানে জলের কোনো বোতলে জল নেই, যেই বোতলটায় জল ছিল সেটা গড়িয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো। যখন আমরা দৌড়ে এসেছি হাঁপাতে হাঁপাতে, জল নেই, ও না একটা বেঁধে গিচ্ছিল, তবে একটা হেসেছিল, জানো তো। হ্যাঁ, তা একটা বেঁধে গেছিল, খুব একটা তাচ্ছিল্য পাওয়ার মতো না, যে তোরা কিছু করতে পারবি না।
আমি দেখছি শর্মিষ্ঠা 3/4 প্যান্ট পরেছি, আমরা প্রত্যেকে দেখছি ওর পায়ের ওপর হাওয়াতে পায়ের ওপর আঁচড়ের দাগ পড়ছে। মানে বুঝতে পারছো, আঁচড়ের দাগ মানে কেউ আঙুল দিয়ে কাটছে না, আমি দেখছি আস্তে আস্তে ওর পায়ের ওপর আঁচড়ের দাগটা ফুটে উঠছে। ওটা দেখে না, ওই যে নক করছিলাম আমরা মসজিদ থেকে তো কেউ আসেনি, আশেপাশে 3-4টে বাড়ি থেকে লোকজন বেরিয়ে এসেছি। তখন ওরা আমাদের বলে উল্টো দিকে যে গলিটা আছে তার ভেতরে একটা বড় মসজিদ আছে, ওখানে তোমরা কাউকে না কাউকে পেয়ে যাবে, তোমরা ওখানে যাও। আমরা ওকে টানতে টানতে নিয়ে যাই ওই মসজিদে। এবার ওই মসজিদের গলির ভেতর ঢোকার সময় ও কিছুতেই ঢুকবে না, বুঝতে পেরেছো? ও কিছুতেই ঢুকতে চাইছে না, বলছে পচা মাংসের গন্ধ পাচ্ছে, ও কিছুতেই ঢুকবে না। ওর চুল কিন্তু তখনও ফোলা, পচা মাংসের গন্ধ পাচ্ছে। আমি বলছি কোথায় মাংসের গন্ধ? ওখানে দেখুন মাংসের গন্ধই নেই, কোথায় মাংসের গন্ধ? আমি ওকে বললাম তো ওই মসজিদটা মানে অনেক বড় জায়গা, বুঝতে পেরেছো? তো অনেক বড় জায়গা, ওখানে একটা রিজার্ভার রয়েছে, বিশাল বড় একটা রিজার্ভার রয়েছে। আমি বললাম শর্মিষ্ঠা তুই রিজার্ভারটার ওখানে বসা, ঠিক আছে? আর ওর হাজব্যান্ড অমিতকে বললাম তুই ওর পাশে বসে আছে, কন্টিনিউয়াস বলছে আমাকে জল দিবি না বলেই যাচ্ছে, বলছে জলটা দে, মানে এরকম না রিপিটেডলি বলে যাচ্ছে। অরিজিৎ কি করেছে, ওর পাশে গিয়ে বসেছে, ছবিটা এখনো খোলা আছে, মানে ওই ইশারায় বলছে বেঁধে দে, তুই বেঁধে দেখে। ও বাঁধ দেখে হাতটা সরিয়ে নিয়েছে, বলছে যে হাতের মধ্যে ঠান্ডা ফু দিচ্ছে, হাওয়া লাগছে হাতের মধ্যে, ঠান্ডা হাওয়া লাগছে, সরে গেছে। ঠিক আছে বাদ দে। এবার তখনও কন্টিনিউয়াসলি জল চাইছে মেয়েটা। আমাদের যে বললেন না যে রজত বলে যে বন্ধু, ওর বন্ধুটা মুসলিম ছিল, ও সাহস দেখিয়ে বলছে তোকে জল দে মোর। এবার এ রিয়াক্ট করতে শুরু করে, জল দিবি না, জল দেবো না, তুই দেখতে চাস তুই জল না দিলে কি করতে পারি? রজতের বন্ধুটা ওকে একটা চড় মেরে দিয়েছে। রজত বলে যে বন্ধুটা, তার যে ওই মুসলিম বন্ধুটা, ওকে একটা মানে বিশাল ওই চড় মেরেছে মেয়েটাকে। আচ্ছা, মেয়েটাকে চড় মেরে দিয়েছে। ওই চড় আমি বলছি আমি আর তুমি যদি ওই চড়টা খাই, ওই চড়টা খেয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? হয়তো 2 ঘন্টা ঘুম থেকে উঠবো না, এত জোর, মানে বিশাল জোর আওয়াজ হয়েছে। ও না জান ঘাটটা এরকম ঘোরালো, মুখটা এরকম ঘোরালো, নোংরা গালাগালি দিচ্ছে, নোংরা গালাগালি। বলছে তোরা জানিস আমি চাইলে তোদেরকে এখানে পুঁতে দিয়ে চলে যেতে পারি। চিৎকার মানে কি পুরো আশেপাশে কাঁপছে, ঠিক আছে? আশেপাশে এলাকা রীতিমতো কাঁপছে, ও চিৎকার। সব ফ্ল্যাটে না লাইট জ্বালিয়ে দিয়েছে সবাই, মানে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে ওই বিল্ডিংয়ে লাইট জ্বলে উঠেছে, সবাই জানলা দিয়ে ওকে মারছে। কী হচ্ছে ওইটা দেখে আমার তখন ভয় লেগে গেছে। আর ও যখন কথাটা বলছে ওর গলা থেকে 2 রকম ভয়েস বেরোচ্ছে। সেদিন আমি বিশ্বাস করলাম যে এই জিনিসগুলো সত্যিই হয়, যে 2 রকম ভয়েস, ঠিক আছে, ফেরোসাস হয়ে যাওয়া এরকম। লাইক ওই দিন আমি অন্যরকম একটা রূপ দেখেছিলাম, ঠিক আছে? মানে ওটা আমি তোমায় এক্সপ্লেন করতে পারবো, সামনে থেকে দেখবি সে বুঝতে পারি, ঠিক আছে? তখন আমি 2 পা পিছিয়ে আসলি, আমার তখন মনে হচ্ছিল কি ও না যে কোনো মুহূর্তে ওখান থেকে ছিটকে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমাকে ওকে ধরতে হবে, তো আমি সেই বুঝে 3-4 পা পিছিয়ে আসি, বুঝলে? তখন আমি আর অরিজিৎ নিজেদের মধ্যে ডিসকাস করি যে মানে আর দেরি করাটা ঠিক হবে না। কী করে মসজিদের না একটা জানলা ছিল, ওই জানলাটা দিয়ে তখন আমরা দেখছি 2:40 বাজে, আচ্ছা, রাত্রি 2:40 বাজে। আমরা ওই জানলাটার ভেতর দিয়ে ঢুকে মসজিদের ভেতরের গেটটা খুলে ফেলি, ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল, তো আমরা ওই জানলাটার ভেতর দিয়ে ঢুকে মসজিদের গেটটা খুলে ফেলি। খুলে ওকে মসজিদে, দেখো আমরা না সত্যি কথা বলতে গেলে মুসলিম রিলিজিয়ানের তো সেরকম কিছু জানি না, ঠিক আছে, যে ওদের কোথায় কোন চাদরে বসাতে হয় বা কোন জায়গায় বসাতে হয় কিন্তু কিছু। আমি দেখছি ওকে ওখানে নিয়ে যাওয়ার পরেই, মসজিদের ভেতর ঢোকানোর পরেই ও কন্টিনিউয়াসলি যেই মাদুরটার ওপর বসে ওরা নামাজটা পড়ে না, যেই চাদরটার ওপর বসে, ও বারবার ওখানে গিয়ে শুয়ে পড়ছে। আচ্ছা, ফরমেশটা বারবার ওখানে গিয়ে শুয়ে পড়ে। এবার আমরা বলছি কি ও রেস্ট চাইছে, ওকে একটু রেস্ট নিতে দেবে, সেটা তো তারা পাহারা দেয়। আমি, রজত আর অরিজিৎ এই 3 জন মিলে চলে গেছি ওপরে। পুরো অন্ধকার, একটা 8তলা বিল্ডিং, পুরো অন্ধকার, কোথায় যে কারা আছে জানি না, ঠিক আছে? ওই মুহূর্তে দাঁড়িয়ে মানে পরপর একটা করে ফ্লোর আমরা এক্সপ্লোর করছি। 4 তলার ওপরে গিয়ে দেখছি একটা রুমের বাইরে অনেকগুলো জুতো রাখা, বুঝতে পারলাম যে ওখানে কেউ আছে। আমরা না ভেতরে ঢুকেছি, ভেতরে পরপর সব মৌলানা যারা থাকে, ওদের গাজী পীর ফির যারা থাকে শুয়ে আছে। গিয়ে তাদেরকে দেখেছি, এবার ওরা আমাদের থেকে ভয় পেয়ে গেছে যে কী হয়েছে। আমরা পুরো ঘটনাটা এলাবোরেট করি, বলছি এরকম ব্যাপার, কিন্তু আমরা তো এখন যেতে পারবো না,
তুমি ভাবো ওরকম সিচুয়েশন, আর হচ্ছে আপনারা এক্ষুনি নিচে আসুন, নাহলে কিন্তু মেয়েটাকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, তখন ওদের মধ্যে একজন বলে যে তোমরা যাও গিয়ে দেখ। নিচে এসে যখন দেখেছে মেয়েটা ওখানে শুয়ে আছে, বলছে তোমরা কি পাগল হয়েছো, ওখানে শুয়েছো? ও তো নিয়ে চলে যাবে, ও আচ্ছা, ওখানে কিন্তু শোয়ায়, ঠিক তোমরা ওই মানে অন্যদিকে শোয়া, কিন্তু ওই জায়গাটা মানে পবিত্র জায়গা একটা, ওখানে তুমি শোয়ালে কিছু করতে হবে না, উল্টো ক্ষতি হয়ে যাও। ঠিক আছে, মানে পবিত্র জায়গাটা অপবিত্র হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর খুব নেগেটিভ যখন পজিটিভের উপর হাবি হয় না, খুব বাজেভাবে হাবি হয়, তখন পজিটিভ কিছু করতে পারে না। ঠিক আছে, যতক্ষণ না পজিটিভ নিজের পাওয়ারে আসে, আর ওই টাইমটা তো ডেভিলস আওয়ার। ঠিক আছে, ওরা কন্টিনিউয়াসলি বলছে ওকে তোমরা ধরে রাখো, ওকে বসিয়ে রাখো, আমরা 4টের আগে কিচ্ছু করতে পারবো, কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, তো তারপর জল ফল মানে বসিয়ে রাখা হয়, মানে জলের মধ্যে মন্ত্র করে একটা মন্ত্র পড়ি। ঠিক আছে, তো মন্ত্রটা পড়ি, ওর চোখে মুখে জলটা ছেটানো হয়, ওর মুখে জল দেওয়া হয়। ঠিক আছে, জলটা ওকে খাওয়ানো হয়। ইনফ্যাক্ট ওর হাজব্যান্ডকে বলা হয় এই জলটা ওর বাড়িতে কন্টিনিউয়াসলি ছেটানোর জন্য। ঠিক আছে, ওই টাইমের জন্য না দেখলাম ও ঠিক হয়ে গেল। জিজ্ঞেস করা হলো যে তোর নাম কি, ঠিক নাম বললো, সব কিছু ঠিক হয়ে গেল। ঘটনাটা ঘটলো মানে যখন আমরা বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার পর তোমার দেখলাম যে নর্মাল রয়েছে, কথা বলছে। ওই দিন আমাকেও ইভেন বললো যে আজকে রাতটা আমাদের সাথে থেকে যা। ঠিক আছে, কিন্তু আজকে বাড়িতে যেতে ইচ্ছা করছে না, আর কিছুক্ষণ পরেই তো ভোর হয়ে যাবে। তো একটা কাজ কর, গাড়িতেই আছে, আমরা সবাই মিলে গাড়িতে বসে একটু আড্ডা মারি। ঠিক আছে, পরের দিন সকালে আমার অফিস ছিল। তারপরে আমি বললাম ঠিক আছে, নো ইস্যু, রয়েছি। তো ছিলাম, পরের সারাদিন না ঘুমিয়ে তো পরের দিন সকালবেলা আমি অফিস যাই। ওরা দুজন চলে যায় ঘরে শুতে। ঠিক আছে, আমি অফিসে যখন 1টা কি 1:30 বাজে, হঠাৎ করে হাজব্যান্ড আমাকে ফোন করেছে মানে দুপুরবেলা। এবার ওই টাইম স্প্যানের মধ্যে কি হয়েছে, বাকি যে বন্ধুরা ছিল তারা আর ওর সাথে কেউ দেখা করেন, তারা এবার ওর সাথে ডিস্টেন্স মেনটেন করছে। যেহেতু এরকম একটা ঘটনা ওদের সাথে ঘটে গেছে, সবাই ভয়তে ওদের সাথে ডিস্টেন্স মেনটেন করছিল। দেখো একটা কথা বলি, আমার একটা পাতি ফান্ডা, তুমি যদি বন্ধুর সাথে মজা করতে যাও, সেখানে গিয়ে বিপদে পড়লে তোমার বন্ধুর সাথে। আমি রাতের বেলা বন্ধুর সাথে বন্ধুর গাড়িতে বেরিয়েছিলাম মজা করতে, তো সেখানে গিয়ে আজকেও বিপদে পড়েছে। তো রেসপন্সিবিলিটি আমরা সবাই রেসপন্সিবল, আমরা সবাই ওই ঘটনার জন্য। তো আমি যখন অফিসে দুপুর, আমার এখনো মনে হয় 12:30 থেকে 1:45টার সময় অমিত আমাকে ফোন করেছে। ওরা বলছে অরিত, আমার নাম অরিত্র, তো ওরা আমাকে অরি বলে ডাকে। অরি, তোকে ইমিডিয়েট একটা ফটো পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, নে। হোয়াটসঅ্যাপটা পড়ে দেখছি ওর ঘরের সিলিংয়ে হাতের ছাপ দুটো, আর সেটা সাধারণ মানুষের থেকে অনেক বড়। বুঝছো? ঠিক আছে, ওর ঘরের ওর পাখি পোষে, বলছে আজকে সকাল থেকে 4-5টা পাখি মারা গেছে। তোমার আমি একটা কথা বলছে, যেই বাড়িতে নেগেটিভ এনার্জি থাকবে সেই বাড়িতে বদ্রি পাখি আর টিয়া পাখি বাস করতে পারবে না, নিমেষের মধ্যে মারা যায়। ঠিক আছে, আমার এরকমও দেখা রয়েছে, মানে আমার একটা বন্ধুর মা মঙ্গলবার দিন মারা গেছিল। সে প্রত্যেক রবিবার গ্যালি স্ট্রিট হাট থেকে পাখি কিনে আনতো, আর তার প্রত্যেকটা পাখি মঙ্গলবার দিন মারা যেত। হ্যাঁ, আমার চোখের সামনে ঘটেছে, সুস্থ পাখি জানে তো, মানে ভালো পাখি মঙ্গলবার মারা গেছে। তো যাই হোক, যে ঘটনাটা বলছেন, তো ওর পাখিগুলো মারা গেছে, আমার শুনেই ডাউট হয়েছে। তো আমি একটা কথা বলে রাখি, আমি একটা তাইওয়ান টেম্পেলের, মানে আমি একটা টেম্পেলের মেম্বার, তো যেখানে ওরা বিভিন্ন মুদ্রা যোগা শেখায়। ঠিক আছে, নেগেটিভ এনার্জি থেকে নিজের সোলকে হিল করার জন্য আমি ওদের ওখানে আগে কন্ট্যাক্ট করি। ঠিক আছে, ওদের ওখানে কন্ট্যাক্ট করে পুরো ঘটনাটা জানাই। আমার একজন ইন্ট্রোডিউসার রয়েছে, সে আমার বন্ধু হয়, তো তাকে আগে জানাই। এবার সে ওখানকার যে ম্যাডামরা রয়েছে, ম্যাডাম স্যার রয়েছে, মাস্টার রয়েছে, তাদেরকে জানায় যে আমাদের টেম্পলের একজন মেম্বারের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে গতকাল রাতে। ওরা বলে যে আমাদের মেম্বারকে কিন্তু ওদের সাথে একদমই টাচে যেতে বারণ করো। তোমাকে আমার ওরা আমাকে স্ট্রিক্টলি না করে দেয়, ওরা স্ট্রিক্টলি বারণ করে দেয় যে আমি যাতে এই ম্যাটারটাতে কোনোভাবে ইনভলভ না হই। তাহলে আমার যদি যে ক্ষতিটা হবে, ওরা কিন্তু তার কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবে। কারণ ওরা আমাকে দুটো জিনিস জিজ্ঞেস করতে বলেছিল, যে মেয়েটাকে জিজ্ঞেস করো যে মেয়েটার লোয়ার অ্যাবডোমেন থেকে থাইতে ব্যথা আছে নাকি, বুঝতে পেরেছি, যে বডি পেন আছে নাকি, তার থাইতে ব্যথা আছে নাকি। ঠিক আছে, আমি জিজ্ঞেস করাতে বলছে হ্যাঁ আমার থাই থেকে আপ টু হাঁটু প্রচণ্ড ব্যথা। তখন ওরা কনফার্ম করলো যে ওকে ধরেছে সে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করার জন্য ধরেছে। আচ্ছা, ঠিক আছে, তো এই কারণেই এই পায়ে আঁচড়, বডিতে আঁচড়, এই কারণে এই ঘটনাগুলো ঘটেছে। ঠিক আছে, তার কারণ যখন ওরা রাতের বেলায় ওখানে গেছিল, হাজব্যান্ড ওয়াইফ ওরা দুজন মিলে এমন কোনো ঘটনা ওখানে ঘটিয়েছিল যেই কারণে প্রভোক্ট হয়েছিল। এটা ওই টেম্পল থেকে আমাকে জানা হয় না। আচ্ছা,
যেই কারণে প্রভোক্ট হয়েছিল, প্রভোক্ট হয়ে এই ঘটনাটা ঘটেছে। তো আমাকে বলছে ও ছাড়বে না, বলছে ও ছাড়বে না, এটা বড় সড়ো কিছু করতে হবে, নাহলে ওকে ছাড়ানো যাবে না, আমরা কিছু করতে পারবো না। কারণ ওকে যদি আমাদের থ্রোতে ছাড়ানো হয় তাহলে ওকে আমাদের টেম্পেলে আনতে হবে, আর আমরা আমাদের টেম্পেলে নেগেটিভ এনার্জিকে অ্যালাউ করবো না। ঠিক আছে, মানে এটা কি শুধু এই ঘটনার জন্যই না, যে কোনো ক্ষেত্রেই বলেছে, আমি বলছি তোমার কার্মিক রিলেশন বলেছি আমি তোমাকে বলছি। তো আমাকে তো পুরোপুরি বারণ করে দিবি, কিন্তু আমি আমার বন্ধুটাকে জানিয়েছিলাম যে দেখ হয়তো আমার ক্ষতি হলে হতে পারে, বাট আমার যদি ক্ষতি না হওয়ার থাকে, বাট যদি আমার ওরা ভালো থাকে তাহলে কেউ আমার ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, আমি কিন্তু আমার বন্ধুদের জন্য করতেই পারি। ঠিক আছে, তখন বলেছিল খুব সাবধান, আমি তোর পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছি, তো বি অ্যালার্ট, ভীষণ সাবধান। কারণ আমার কিন্তু টেম্পল থেকে স্ট্রিক্টলি বারণ করেছে, আমার টেম্পল থেকে স্ট্রিক্টলি বারণ করেছি তুই কিন্তু এই ব্যাপারটার মধ্যে থাকিস না। তো আমি আমাদের ফ্যামিলির একজন পরিচিত দাদা আছে, যেই দাদাটা এই তন্ত্র সাধনা করে। ঠিক আছে, যে কালী মা দুর্গা মায়ের পুজোও করে, দুর্গা পুজোর সময় সে টানা 4 দিন পুজো করে। ঠিক আছে, ইনফ্যাক্ট কালী পুজো করেন। ঠিক আছে, সে চণ্ডীরও পুজো করেন। তাকে আমি ফোনটা করি, তাকে আমি ফোনটা করে পুরো ব্যাপারটা এলাবোরেট করি যে এরম এরম ঘটনা ঘটেছে, আমি এই টেম্পেলে জানিয়েছিলাম, ওরা আমাকে এই ঘটনা বলেছে। বলছে তুমি এক কাজ করো, তুমি মেয়েটার ছবি তুলে আমায় পাঠাও, তাও তোমার মুখের ছবি পাঠিয়েছি। বলছে হ্যাঁ তোমার ওই টেম্পল থেকে যা বলেছে ভুল কিছু বলেনি, একদম ঠিক কথা বলেছে, ইনফ্যাক্ট ওকে এখনও বলে রেখেছে। তা আমি বললাম যে এর প্রতিকার কি? কিছু তো প্রতিকার আছে। বলছে দেখো অরিত্র, প্রতিকার আছে, কিন্তু পয়সা খরচা করতে হবে। এখন পয়সা খরচা করার কথা নিয়ে কোনো প্রবলেম নেই, যাদের হয়েছে তারা করতে পারবে, কিন্তু তুমি আমাকে ওয়ে আউটটা বললো যে অষ্টমীতে আমার পুজো আছে। এই কথাটা কিন্তু এই দাদাটার সাথে আমার হচ্ছে তৃতীয়ার দিন। বলছে সপ্তমী অষ্টমী পুজো আছে, নবমীর দিন আমি পুজোয় বসবো না। ঠিক আছে, না সরি, অষ্টমীর দিনকে তোমরা এসো, সপ্তমী আর নবমী পুজো আছে, অষ্টমীর দিনকে তোমরা এসো বনগাঁতে। ওই দাদাটা বনগাঁয়ে থাকে। ঠিক আছে, তো আমি বললাম কী কী প্রসিজার আছে, কী বলে? বলছে যেই গাড়িটা করে ঘটনাটা ঘটেছে সেই গাড়িটা নিয়ে আসবেন। আসবে না? না, আচ্ছা, সেই গাড়িটা নিয়ে আসবে না, তাহলে কিন্তু রাস্তায় বড় সড়ো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেবে। কারণ যেই মুহূর্ত থেকে তুমি বলে দেবে যে এরম একটা জায়গায় যেতে হবে, ও কিন্তু অ্যালার্ট হয়ে যাবে। আর ওদের দুজনকে ভীষণ সাবধানে থাকতে হবে, কারণ এই পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই 3টে দিন ওদের জন্য ভীষণ ক্রুশিয়াল। যে কোনো রকম বিপদে ফেলতে পারে, যাতে ওরা অষ্টমীর দিন এখানে না আসতে পারে। উনি আমায় পুরোপুরিভাবে অ্যালার্ট করলো। বিশ্বাস করো মানে শান্তদীপ, পঞ্চমী ষষ্ঠী আমি পুরো দুর্গা পুজোটা ওই বছর আমি ওদের সাথে কাটিয়েছি। পুরো দুর্গা পুজোটা আমি ঠাকুর দেখতে যাইনি, আমি কন্টিনিউয়াসলি ওদের সাথে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী ওদের সাথে কাটিয়েছি। অষ্টমীর দিন আমার ওদেরকে নিয়ে যাওয়ার ছিল। আমি যেহেতু ভারতের সুজুকি কোম্পানিতে চাকরি করতাম অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার, তো আমি ওখান থেকে একটা গাড়ি অ্যারেঞ্জ করেছিলাম ওখানকার ড্রাইভারের সাথে কথা বলে, যে এই গাড়িটা নিয়ে যেতে পারবো না। তো ও আমায় বলে দিয়েছিল যে প্রত্যেকে নিজেদের পকেটে তুলসী পাতা রাখবে, যেদিনকে তোমরা ওখান থেকে এখানে আসবে প্রত্যেকে নিজেদের পকেটে কিন্তু তুলসী পাতা রাখবে, ইনফ্যাক্ট ড্রাইভারের পকেটেও তুলসী পাতা রাখবে। ঠিক আছে, তো যখন আমরা নেই ড্রাইভারের পকেটে যখন তুলসী পাতাটা, তো আমরা জার্নিটা স্টার্ট করি, ভালোই যাচ্ছিলাম, কোনো প্রবলেম নেই, বিষয়ে কোনো প্রবলেম নেই। ঠিক এয়ারপোর্ট আমরা ক্রস করেছি, এয়ারপোর্টটা ক্রস করেছি, আবার বলছে আমার বাথরুম পেয়েছে। বিশেষ শর্মিষ্ঠা আবার শুরু করে, বলছি তুই এবার গাড়িতে বাথরুম কর, তুই গাড়িতে টয়লেট কর, আমি তোকে নামতে দেবো না, তুই আমাকে যা ইচ্ছা বলতে পারিস, আই ডোন্ট কেয়ার, তুই গাড়িতে করে দে। আচ্ছা বাথরুম পেয়েছে। আমি দেখ বনগা যেতে দত্তপুকুরই হবে মোস্ট প্রবলি জায়গাটা, হ্যাঁ দত্তপুকুরের আগে বাঁ দিকে একটা ধাবা পড়ে, ওই ধাবাতে করতে পারিস, বাথরুম আছে, অ্যান্ড ইউজ টয়লেট আছে, তুই ওখানে গিয়ে করতে পারিস। কন্টিনিউয়াসলি বাথরুম পেয়েছে, ও লিটারেলি আমার ওপর না ফেরোসাস হয়ে যাচ্ছিল, মানে রাগ দেখাচ্ছিল, আমি পাত্তাই দিই, আমি কোনো রেসপন্সই করিনি। আমি কো ড্রাইভার সিটে বসেছিলাম, আমার হাজব্যান্ড আমার পেছনে ওই দিকে বসেছিল, আমি কোনো পাত্তাই দিইনি, আমি পুরো 4টে দরজাই লক করে দিয়েছিলাম, রিমোট লক করে দিয়েছিলাম। ঠিক আছে, তো আমি কোনো পাত্তা দিইনি। আস্তে আস্তে যখন আমি ধাবার ওখানে যাই, ধাবাতে এসে আমাকে বলি যা এবার তুই বাথরুমে যা, এবার তুই টয়লেট পড়ে আয়। যখন বলি ও গাড়ি থেকে নেমে টয়লেট অবধি যায়, তারপর বলছে আমার টয়লেট পাচ্ছি না। কিন্তু সাথে সাথেও আমাকে ওখান থেকে ডাকছে যে তুই একটু আয়, দরকার আছে। আমি আমার হাজব্যান্ড দুজনেই গেছি, বলছে আমার পিঠটা একটু দেখতো। বিশ্বাস করবে না, ওর শার্টটা যখন একটু টেনে দেখেছি, ওর পুরো পিঠে এলো পাথারি আঁচড়ের দাগ, এলো পাথারি, মানে গোটা পিঠ ভর্তি আঁচড়ের দাগ। ওর সাথে সাথে বলুন তুই ইনস্ট্যান্ট গাড়িতে ওর নিয়ে গেলাম বনগাঁতে। প্রোটেকশন দেওয়া হয়েছিল যে ওর গাড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পুজো দিয়ে তারপর একটা জিনিস ছিল সেটা দিতে বলেছিল,
এক ধরনের জল দিয়েছিল, বলেছিল এই জলটা প্রত্যেক দিন বাড়িতে ছেটাতে। কিন্তু এই জিনিসটা ছেড়ে যেতে যেতে 3 মাস টাইম লাগবে, পুরো 3 মাস টাইম লাগবে। আর বলেছে যখনই ভয় পাবে তখনই তুমি এটা বলবে যে যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোকে বৈশী কালীবাড়িতে টেনে নিয়ে যাবো, আচ্ছা, বইছে কালীবাড়ি। বৈশী কালীবাড়িতে টেনে নিয়ে যাবো, দেখবে তোমার কোনো প্রবলেম হবে না। এরকম হয়তো ওরা ফেস করেছে, ঠিক আছে। ইনফ্যাক্ট তারপর একটা ঘটনা ঘটেছিল, আমি বলেছে যে যদি এরকম প্রবলেম হয় বলবে বৈশী কালীবাড়িতে টেনে নিয়ে যাবো। তো এই ঘটনাটা ঘটার পর আমরা ওই দিন ওখান থেকে ব্যাক করি, প্রবলেম হয়নি। ওই টাইমের পর থেকে প্রবলেমটা হচ্ছিল না। তারপর আস্তে আস্তে না মেয়েটা অসুস্থ হতে শুরু করে, ঠিক আছে। কারণ ও বলে দিয়েছিল ওই দাদাটা যে 3 মাস অনেক রকম উপসর্গ দেখা দেবে, ঠিক আছে, অনেক রকমের অনেক কিছু দেখা দেবে। আর তার মাঝখানে আমি একবার ওদের বাড়িতে গেছিলাম, আর এটাও বলেছিল যে তুমি হয়তো ঘরে বসে দেখতে পারবে যে তোমার সামনে কোনো একটা বাটি সরে গেল, কিছু পড়ে গেল, গ্লাস ফ্লাস নড়ে যাচ্ছে, এই সমস্ত মুভমেন্টস দেখতে পারবে। ভয় পাবে না, তুমি যখনই ভয় পাবে ও তোমার উপর হাবি হয়ে যাবে, তো তুমি ভয় পেতে পারো। এবার যখন আমি ওদের বাড়িতে গেছিলাম একদিন, ওই ঘটনার পর আমি একদিনই ওদের বাড়িতে গেছিলাম, দ্যাট ইজ দ্য লাস্ট টাইম আমি ওদের বাড়িতে গেছি। এখন আর যাও? তারপর ওদের সাথে আমার একটা মানে আচ্ছা। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা ঝামেলা হয়েছে। এখন আর সেরকমভাবে কথা হয় না, কিন্তু ওই টাইমে আমি ওদের বাড়িতে যখন যাই তখন আমি কথা বলছিলাম ওদের সাথে। আমি কন্টিনিউয়াসলি বুঝতে পারছি ওদের বাড়িটা দোতলায়, ঠিক আছে, ওদের বাড়িটা দোতলায়। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই যে দাদাটা, আমি তোমায় আগে এটা বলে নিই, ওদের বাড়িটা দোতলায়। আমি কন্টিনিউয়াসলি বুঝতে পারছি জানলার ওপারে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা। এবার ওটা আমার ব্যাহেম না সত্যি দাঁড়িয়েছিল আমি জানি না। এবার আসল কথায় আসি, ওই যে দাদাটার কাছে গেছিলাম, সেই দাদাটা বলছিল যে ওকে তো আমি জানিয়েছিলাম তৃতীয়ার দিন রাতের বেলা। ও পুজোয় বসে জেনেছিল যে ওকে ধরেছে সে কোনো এক সময় ওই মেয়েটার জন্য সুইসাইড করেছিল। আচ্ছা, মানে এটা এই জন্মে না সেটা জানি না, আচ্ছা, ও ওর জন্যই ওকে ধরেছে। টয়লেট জাস্ট একটা ইস্যু, একটা উৎস, ওকে টেনে আনা হয়েছে ওই জায়গাতে। যেটা আমাদের আগের তন্ত্রের এপিসোডে মেয়েটা বলছিল যে কোনো সময় কোনো কিছু হলে তার পেছনে কোনো একটা রিজন আছে যার জন্য আমাদের ইউনিভার্স ওই দুটো মানে বিষয়কে এক জায়গায় মেলায় আর টানে। আর ইনফ্যাক্ট তখন ওই দাদাটা বলেছিল যে কোনো একটা সময় ওর জন্য সুইসাইড করেছে, ওর নিজের জীবনটা এই কারণেই নষ্ট হয়েছে। আমি ওকে বারবার জিজ্ঞেস করি যে তোর লাইফে এরকম কেউ ছিল? ইনফ্যাক্ট ও নামটা বলে দিই, নামের ফার্স্ট অক্ষরটা পর্যন্ত বলে দিয়েছিল, ঠিক আছে। যে এটা কি তোমাকে পার্সোনালি বলেছে? ওদেরকে সামনে রেখে সামনে রেখে? হ্যাঁ, আচ্ছা। যে মোস্ট প্রবলি এ দিয়ে অথবা এস দিয়ে নামটা হবে, ঠিক আছে। বলেছে এরকম তো কন্টিনিউয়াস ও বলতেই পারিনি। বলছে না এরকম নামের তো কেউ নেই, এই নামের তো কেউ, ও বলতেই পারিনি। ইট মাইট বি কি ওর আগের বার্থের হতে পারে, যে হয়তো ওকে পজেস করার জন্য ওয়েট করেছিল এতদিন। ওটাই মাকসাদ ছিল যে ওকে ধরবে। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, 1920 দেখেছো গায়ত্রী আর লিজা যে কেসটা, ঠিক আছে, এরকমই অনেকটা ব্যাপারটা। ও আগের জন্মতে কিন্তু অপেক্ষা করেছিল কবে ও আবার ফিরে আসবে। তো দিস ইজ মানে এইভাবেই কিন্তু ইউনিভার্স তোমাকে মিলিয়ে দেবে। তো ওই ঘটনাটা আমার লাইফে এখন অব্দি সব থেকে ওয়ার্স্ট ইনসিডেন্ট। এরপর আরও অনেক, তারপরে কি ছেড়ে গেছিল? তারপর বললাম না, তারপর ওদের সাথে আমার সেরকমভাবে কন্ট্যাক্ট হয়নি। তারপর শুনেছিলাম ওদের বাড়িতে পুজো ওরা করিয়েছিল। না, তারপর আমি বলছি ঘটনাটা ঘটেছিল অক্টোবর মাসে, তো ঠিক আছে, 2020 দুর্গাপুজো অক্টোবরেই পড়েছিল। তো জানুয়ারি মাসে ওরা একটা বাড়িতে পুজো করায়, তো বাড়িতে বিভিন্ন জায়গায় অনেক কিছু আমি ওদের দেখেছিলাম যে ওরা লাগিয়েছিল। তো আমি ওদের বলছিলাম তোর এটা করলি কেন? তখন ওরা বলেছিল যে না এখনো বাড়িতে আছে, এখন তোদের তো টাইম দিতে বলেছিল। আর একটা কথা বলেছিল যে যেই 3 মাস টাইম দিয়েছে, ওই 3 মাস ওরা হাজব্যান্ড ওয়াইফ ইন্টিমেট হতে পারবে না। আচ্ছা, যদি ইন্টিমেট হয় দুজনেরই ক্ষতি হবে। মানে ওই রাগটা, যেহেতু রাগটা আছে আর ও তো ওর সাথে আছে, ও চাইছে না ও এর সাথে ইন্টিমেট হয়ে। আর এটা স্পিরিটদের খুব বাজে একটা জিনিস, ওদের ধরার একটা মাত্র রিজনই এটা, ঠিক আছে। যদি কোনো মেয়ে স্পিরিট হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি এটা শুনেছি বেশিরভাগ সময় ছেলে স্পিরিটগুলো মেয়েদেরকে ধরেই এই কারণে। আর মেয়ে স্পিরিটগুলো দেখবে, তুমি কোনোদিন দেখবে না ছেলে স্পিরিট ছেলেকে ধরেছে বা মেয়ে স্পিরিট মেয়েকে ধরেছে, তুমি দেখতেই পাবে না, খুব রেয়ার, ঠিক আছে। কিন্তু তখন বলেছিল, তো তারপর আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোরা কি ফিজিক্যালি ইন্টিমেট হয়েছিস? তো কথা শুনে ডিনাই করেছিল, বাট কথা শুনে আমি বুঝেছিলাম যে কিছু একটা ঘোটালা হয়তো পাকিয়েছে, ঠিক আছে। তো তারপর থেকে আমি ইন্টারেস্ট বেশি দেখাতাম না।
তারপর ওরা এত বেশি আনহেলদি লাইফস্টাইল লিড করতে শুরু করলো, আমি জানি না এটার আফটার এফেক্টস কিনা ওটা, মানে খুব বাজে ধরনের লাইফস্টাইল লিড করতে শুরু করলো। তো তারপর থেকে আমি আস্তে 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 একটু ডিস্টেন্সটা বাড়ানো শুরু করে, তো এখন আর সেরকমভাবে কোনো কন্ট্যাক্ট নেই। মানে এখন জানো না যে আদৌ কি আছে। এখন জানি না, সত্যি কথা বলতে গেলে ওরা যেরকম ধরনের লাইফস্টাইল লিড করে আমি দেখেছি। আর কেন হবে না, মানে গাড়ির মধ্যেই খাচ্ছে, গাড়ির মধ্যেই ঘুমোচ্ছে, গাড়ির মধ্যেই সব কিছু করছে। তো এইগুলো খুব, জানো তো, মানে একটা কথা বলছি, তুমি যদি তোমার রান্নাঘরকে নোংরা করে রাখো না, তোমার ঘরের অরা কিন্তু খুব নেগেটিভিটি তে ভরে যাবে।